সুন্দরবনের একমাত্র টাইগার রেস্কিউ সেন্টার আছে ঝড়খালি থেকে। এই ঝড়খালি সবুজ বাহিনী থেকে 2 কিলোমিটার দূর। বরিশাল সেবা সমিতির উদ্যোগে কিছু নতুন বন্ধু বানাতে এবং তাদের পাশে দাঁড়াতে আজকে আমরা সবাই মিলে রওনা দিয়েছি ঝড়খালির উদ্দেশ্যে। মাঝরোডের নেতাজি নগরের কাছ থেকে আমাদের বাস স্টার্ট হয় ভোর 6:30 নাগাদ, আর তারপর অনেকটা দূর পেরিয়ে আমরা পাই আমাদের টিফিনে ছিল একটা ব্রেড, একটা সিদ্ধ ডিম আর কলা। এরপর আমরা মাঝপথে গাড়ি দাঁড়িয়ে সবাই মিলে একটু খেয়ে নিই সেই খাবারগুলো। এখনো অনেকটা রাস্তা যাওয়া বাকি, কিন্তু একটা কথা না বললেই নয় যে আমাদের বাস স্টার্টিং পয়েন্ট থেকে ডেস্টিনেশন অবধি রাস্তা ছিল একেবারেই মসৃণ এবং আমরা খুব সুন্দরভাবে খুব কম সময় পৌঁছে গেছি। আর ওয়েদারও ছিল দারুণ, যার জন্য আমাদের কোনো রকম কোনো কষ্ট হয়নি। আর এখানে পৌঁছে প্রকৃতির যে রূপ আমি দেখলাম তা দেখে মনে পড়ে গেল কবি জীবনানন্দ দাশের কবিতার সেই লাইন দুটো, বাংলার রূপ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। যাই হোক, এবার মেন রাস্তা থেকে একটু নিচের দিকে এরকম ইটের রাস্তা দিয়ে নেবে সামনে দেখলাম একটা অল বেঙ্গল উইমেন্স ইউনিয়ন, অর্থাৎ একটা ছোট্ট মতন ঘর আছে যেখানের নাম দেবজ্যোতি শিক্ষাঙ্গন। আর এখানেই হবে আজকের আমাদের সমস্ত অনুষ্ঠান। আমরা আজকে এখানে যেই জন্য এসেছি সেই সমস্ত জিনিসপত্র আমাদের এখানে সাজানো হচ্ছে এখন। তো তোমাদেরকে আগে দেখিয়ে দিই যে আমরা এখন কি কি দেবো বা মানে কি কি গোছানো চলছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যে অনেক প্যাকেট ভর্তি, এখানে আমরা সমস্ত বস্ত্র নিয়ে এসেছি। এখানে বিভিন্ন রকমের মানে সব জায়গা থেকে আমরা কালেক্ট করে ছেলেদের জন্য, মেয়েদের জন্য, সবার জন্য বিভিন্ন বস্ত্র কালেক্ট করেছি। আর এইদিকে রয়েছে বিভিন্ন রকমের ফুড প্যাকেটস। ভিতরে কি কি আছে এখনই তো দেখতে পাচ্ছি না, তো আপাতত যা যা রয়েছে সেগুলো দেখালাম। সুন্দরবনের একমাত্র টাইগার রেস্কিউ সেন্টার আছে ঝড়খালি থেকে। এই ঝড়খালি সবুজ বাহিনী থেকে 2 কিলোমিটার দূরে। আচ্ছা, ওখানে বাঘ রাখা আছে, 2-3খানা বাঘ, যেগুলো সুস্থ করে আবার জঙ্গলে ছেড়ে যায়, যে বাঘগুলো গ্রামে ঢোকে। এখন আমরা গেলে বাঘ দেখতে পাবো? হ্যাঁ, বাঘ, কুমির, হরিণ। কার সাথে যাবো? রয়্যাল বেঙ্গল টাইগার ভয় পাবে? নিজেরা চলে যাবে। তারপর যদি বাঘ আমাদের কামড়ে? না, তো ঘেরার মধ্যে আছে। আপনাদের মতন পর্যটক ওখানে আরো 200-400 রয়েছে। আচ্ছা, তাহলে আমরা এবার সবাই যাই, গিয়ে দেখি যে আমরা বাঘ দেখতে পাই কিনা। বেশ ভয় করছে, কারণ জঙ্গলের ব্যাপার। আর প্রথমবার আমরা এখানে এসেছি, ওনারা বলছেন খাঁচার মধ্যে, কিন্তু বাইরেও এখানে গ্রামে বাঘ ঢুকে পড়ে, সে সমস্ত শুনেছি। তো এখান থেকে 3 কিলোমিটার যেতে হবে, গিয়ে দেখা যাক যে কেমন কি বৃত্তান্ত। তো যেমন কথা তেমন কাজ, আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম বাঘ দেখার উদ্দেশ্যে। তবে শুরুতে যেমন বলেছিলাম রাস্তা একদম প্লেন ছিল, এইখানে যেহেতু ভিতর দিকে রাস্তা, অর্থাৎ ভিতর দিকে 3 কিলোমিটার যেতে হবে, তাই রাস্তা একটু এবড়ো খেবড়ো ছিল। আর চারিদিকে ছিল নৌকা আর বিভিন্ন রকমের গাছপালা, বিশেষ করে চারিদিকে নিম গাছ, সুন্দরী গাছ আর বিভিন্ন ম্যানগ্রোভ গাছ তো ভর্তি। চলো তাহলে কি কি দেখলাম পরের ভিডিও দেখে নেওয়া যাক। নমস্কার, বরিশাল সেবা সমিতির পক্ষ থেকে আমরা ঝড়খালিতে এসেছি। এই ঝড়খালিতে আমরা কিছু বস্ত্র বিতরণের উদ্দেশ্যে এসেছি। এবার সারাদিন আমাদের এখানে নানা রকম প্রোগ্রাম রয়েছে। এই দিদি দেখুন আমাদের জন্য রান্নার সেই কাঁকড়া তো কাটছেন, এরপরে এগুলো রান্না হবে। সুন্দরবনের সেই স্পেশাল জিনিস কাঁকড়া, আমরা সবাই এগুলো আহারে গ্রহণ করব। আমাদের সব সভ্যরা এই ভিতরে ঘরে রয়েছেন। আমরা এক পাশে এসে এই দিদির কাঁকড়া কাটা কি পদ্ধতিতে কি করে এগুলো দেখছি। সারাদিনের প্রোগ্রাম চলবে। এরপর যাদেরকে বস্ত্র দেওয়া হবে তারা সবাই আসবেন। নমস্কার। এইটা কি হাতে? কেওড়া ফল। কোথায় পেলে? এই কেওড়া ফল এটা এখানকার সুন্দরবনের নদীতে পাওয়া যায়। এগুলো দিয়ে ওই চক বা চাটনি জাতীয় খাবার তৈরি হয়। আর উনি জানালেন আমরা যে বিরিয়ানিতে কেওড়া জল ইউজ করি সেই কেওড়া জলও এই কেওড়া ফল দিয়ে তৈরি হয়। এখন অবধি আমাদের পাতে পড়েছে লেবু, আলু ভাজা, আর এদিকে আমাদের দেওয়া হচ্ছে ভাত। এই আমার পাতে পড়লো এবার গরম গরম ভাত। ভাতের পরে এবার পড়ছে ভাতটা এত টেস্টি ছিল তো পুরো শেষই করে দিয়েছি। আর তার সাথে আবার আলু ভাজা আমরা চেয়ে খেলাম, খুব টেস্টি খাবার। এই বললো মাছের রসা, বেশ কষা কষা লাগছে, খেয়ে জানাবো কেমন। ভাত মাখছি আপাতত।
বাঙালি হয়েও মাছ তো খুব একটা বেশি খাই না, কিন্তু মানে খাই হলে খাই, কিন্তু অত ভক্ত নই। তবে আজকে মাছ চেয়েই নিলাম, এত টেস্টি। ঠিক আছে, আমাদের কাঁকড়া, যেটা সকালবেলা আমরা দেখেছিলাম যে রান্না হচ্ছে। আগের রান্নাগুলো তো অসাধারণ ছিল, এবার এটা খেয়ে বলবো যে কেমন। বিশ্বাস করো, প্রতিটা খাবার ছিল ভীষণ টেস্টি, আর আমরা সবাই চেয়ে চেয়ে খেয়েছিলাম। আর আমি তো প্রথমবার কাঁকড়া খেয়েছিলাম, আমার দারুণ লেগেছে। আর এইটা ছিল কেওড়া ফলের চাটনি। সব মিলিয়ে আমাদের আজকে খাওয়া জমে ক্ষীর। আগের ভিডিওটায় যেমন তোমরা দেখলে, আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে। এবার গিয়ে তোমাদের দেখাচ্ছি যে আসলে আমরা কি কি দেখতে পেলাম। তো প্রথমেই আমরা গিয়ে দেখলাম এখানে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ঝড় বাংলো, এবং তার সামনে রয়েছে সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমাল পার্ক ঝড়খালি। আর এখানে এসে হরিণ দেখে আমার বাবা মা দুজনেই পোজ দিয়ে দাঁড়িয়ে পড়েছে ছবি তুলতে। আর এই যে সেই বাঁদর যে কিনা আমাদের গায়ে উঠে গেছিল, আরো 3 জন মিলে সুপর্ণার গায়ে উঠে গেছিল, আর আমরা তো ভয় পাগল হয়ে গেছিলাম। সামনে গিয়ে দেখতে পারবে যে এখানে রয়েছে একটা মাল্টিকুইজিন রেস্টুরেন্ট, আর এখানেই রয়েছে টাইগার রেস্কিউ সেন্টার। এখানে রয়েছে লোকাল মার্কেট, যেখানে তোমরা অনেক খাবার, সাজগোজের জিনিস, মানে সানগ্লাস, আরো যা যা পাওয়া যায় এগুলো প্যাকেট ফুডস, এখানে সবই পেয়ে যাবে। আর এই দেখো এখানে কত মধু বিক্রি হচ্ছে, দেখো এখানে ভর্তি ভর্তি বোতলে কিন্তু মধু বিক্রি হচ্ছে। এগুলো কিন্তু সব ওরা বলছে যে খাঁটি মধু। রয়্যাল বেঙ্গল টাইগার। আর এই যে আমরা এখন পৌঁছে গেছি জেটি ঘাটে, এই যে দূরে দেখা যাচ্ছে, দেখো জেটি ঘাট। আর এরকম রাস্তার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি মেন জেটি ঘাটটার দিকে। এই যে দেখছো আমরা জেটি ঘাটে পৌঁছে গেছিলাম, তখনই এই গ্রুপ ফটো তোলার সময় এই বাঁদরগুলো কিন্তু আমাদেরকে অলরেডি টার্গেট করা শুরু করে দিয়েছিল। কারণ এর আগে যে ট্যুরিস্টরা এসেছিল তারা ওদেরকে ব্যাগ থেকে ছুঁড়ে ছুঁড়ে খাবার দিচ্ছিল, তাই জন্য ওরা ভাবছিল যে আমাদের সবার কাছে যে ব্যাগ আছে, ব্যাগের মধ্যে খাবার আছে, এবং সেই খাবারের লোভে আমাদের গায়ে তারা ঝাঁপিয়ে পড়ে। পরিস্থিতি খুবই ভয়ানক হয়ে গেছিল আমাদের। যাই হোক, তারপর আমরা এখান থেকে মেন যে ঘাট, যেখানে অনেক লঞ্চ রয়েছে, সেদিকের উদ্দেশ্যে হাঁটা শুরু করি। পৌঁছে গেছি আমরা জেটি ঘাটে, আর এখানে দেখতেই পাচ্ছ যে কি সুন্দর পরিবেশ, চারিদিকে লঞ্চ দাঁড়িয়ে আছে। এখানে কিছু কিছু প্রাইভেট লঞ্চও রয়েছে, আর এখানে নৌকাও দাঁড়িয়ে রয়েছে। তো আমরা যাচ্ছি এখন লঞ্চের দিকে। আমরা লঞ্চে উঠবো না, কিন্তু আমরা জাস্ট যাবো, গিয়ে একটু হাওয়া খাবো, চারিদিকটা দেখবো, দেখে আবার আমরা ব্যাক করে যাব। দেখো এখানে জলের স্রোত কিন্তু বেশ ভালোই, এই যে এখানে দেখেই হয়তো বুঝতে পারছো যে কত তাড়াতাড়ি বইছে হাওয়াটা। আর এখানে আগে এই ব্রিজটা ছিল, যে ব্রিজটা এখন হয়তো নোনা জলে পুরো ভেঙে গেছে। আর এদিকের এই ব্রিজটা এখন নতুন হয়েছে, যেটা লোহার ব্রিজ, যেখান দিয়ে আমরা পার হয়ে এলাম এইমাত্র। জেটি ঘাট দেখার পরে আমরা চলে এলাম এই ওয়াইল্ড অ্যানিমাল পার্কটার ভিতরে, যেখানে আসলে ওই রয়্যাল বেঙ্গল টাইগারটা রয়েছে। হাতি স্ট্রাকচারে একটা স্লিপ রয়েছে, দোলনা রয়েছে বাচ্চাদের, খুব সুন্দর একটা পার্ক করা। এরকম এত দূর এসে যে এরকম সুন্দর একটা পার্ক দেখা যেতে পারে, এটাও একটা বেশ দারুণ ব্যাপার। দেখো এই সুন্দর ফুলের গাছটাও এখানে রয়েছে। কত রকমের কাঁকড়া এখানে পাওয়া যায়, এখানে সেগুলোর ছবি দেওয়া আছে। আর ওইখানে দূরে এখন মনে হচ্ছে দেখে সত্যি সত্যি মানুষজন আছে, কিন্তু এখানে আসলে মডেল রাখা। আর এগুলো সব সুন্দরী গাছ। এখানে টাইগার রেস্কিউ অ্যান্ড রিলিজ করা হয়। এখানে যে টাইগারগুলোকে, মানে বাঘগুলোকে ধরা হয়, তাদেরকে ট্রিটমেন্ট করে তারপর ঠিক করে সুস্থ করে তারপরে জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হয়। তো আমরা ভিতরে এসে গেছি বাঘ রেস্কিউ সেন্টারে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রয়্যাল বেঙ্গল, সুমানচান, সাউথ চায়না, মালায়ান অ্যান্ড ইন্দো চাইনিজ, সাইবেরিয়ান, অনেক রকমের টাইগার এখানে দেখা যায়। এখানে টাইগারকে বিগ ক্যাটও বলে। আর এখানে কি কি ধরনের গাছ সুন্দরবনে বিখ্যাত, বা মানে বিখ্যাত মানে পাওয়া যায় আর কি, সেইগুলো এখানে রয়েছে। ধুন্দুল, গর্জন, কাঁকড়া, গোলপাতা, সুন্দরী, কেওড়া, সমস্ত কিছুই রয়েছে এখানে। এই যে বাঘকে অ্যাডপ্ট করতে চাইলে কি কি পদ্ধতি আছে সেটাও লেখা আছে। আর এখানে লেখা আছে যে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট বিগ ক্যাটস ইন দ্য ওয়ার্ল্ড, যেটা বেঙ্গল টাইগারকে বলা হয়। রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, ফিশ ক্যাট, লেওপার্ড ক্যাট অ্যান্ড জঙ্গল ক্যাট। আর এদিকে সল্ট ওয়াটার ক্রোকোডাইল, মানে নোনা জলের যে কুমির সুন্দরবনের, সেটাও আছে। এদিকে পুরো রাস্তাটাই দেখছো জঙ্গল,
তো দেখি কোন দিকে গেলে আমরা দেখতে পাবো। এই পুরো জায়গাটা হচ্ছে বেসিক্যালি বাঘের খাঁচা। এবার এর মধ্যে এখানে একটা জলের অনেকটা জায়গা রয়েছে, তার ভিতরে একটা খাঁচা, তারও ভিতরে একটা খাঁচা রয়েছে, যেখানে আমি জুম করে দেখাবার চেষ্টা করছি যে যদি বাঘটাকে এখান থেকে বোঝানো যায় ক্যামেরায়, কিন্তু যেহেতু বাঘটা অসুস্থ এবং শুয়ে রয়েছে তাই জন্য বাঘটাকে আমি বোঝাতে পারছি না। এই বাঘটির নাম তো সুন্দর, ওর ইউনিক আইডি হচ্ছে দেওয়া আছে এখানে, ও কি কি খায় সেটাও দেওয়া রয়েছে। আর এখানে জুম করে আমি রেড মার্ক করে বোঝাবার চেষ্টা করছি যে বাঘটা তোমরা বুঝতে পারছো কিনা, ওই যে মাটিতে শুয়ে রয়েছে খাঁচার ভিতরে। পার্কটি ঘুরে দেখার পর এবং কিছু ভিডিও ক্লিপস নেওয়ার পর আমরা আবার ফিরে গেলাম দেবজ্যোতি শিক্ষাঙ্গনে। সেখানে গিয়ে আমরা অকুল বিশ্বাসের জীবনযুদ্ধের কাহিনী শুনলাম, কিভাবে তিনি মায়েদের পাশে দাঁড়িয়েছেন এবং বরিশাল সেবা সমিতি কিভাবে আজকে এখানে সেই সম্পূর্ণ কাহিনী শুনতে দেখুন পরের ভিডিওটা। কমেন্টে জানান এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আগের ভিডিওতে তো তোমরা দেখলেই যে আমরা সুন্দরবনের ঝড়খালির ওয়াইল্ড অ্যানিমাল পার্ক ঘুরে এলাম এবং কি কি দেখলাম, এবং এখানে ফিরে এসে আমরা এত সুন্দর বৃষ্টি দেখলাম যেন মন মুগ্ধ হয়ে গেল, যাকে বলা যায় গ্রাম বাংলার বুকের অপরূপ বর্ষার দৃশ্য। আজকের অনুষ্ঠান সম্পর্কিত সমস্ত গল্প তোমরা শুনবে, কিন্তু তার মাঝখানে বৃষ্টির আওয়াজও পাবে পিছনে, তাই একটু অ্যাডজাস্ট করে নিও। তবে গল্পটা অবশ্যই পুরোটা শুনো, শুনলে তোমাদেরও ইচ্ছা করবে যে ছুটতে চলে যাই সেখানে। আমি বরিশাল সেবা সমিতির পক্ষ থেকে বলছি যে আমি এখানে আজ থেকে 10 বছর আগে এখানে আমি এসেছিলাম, তখন এগুলো সমস্ত কিছু হচ্ছে বেড়ার ঘর ছিল। তা আমি অকুলদার সঙ্গে, অকুল বিশ্বাস মহাশয়ের সঙ্গে আমি যোগাযোগ করি, কারণ আমরা বরিশাল সেবা সমিতির পক্ষ থেকে আমরা দুস্থ ছেলে মেয়েদের, মহিলাদের, পুরুষদের আমরা নতুন পুরনো জামা কাপড় আমরা ওনাকে দেবো বলে আমরা ঠিক করেছি, এবং বাচ্চাদের বিস্কুট, পাউরুটি, তারপরে হচ্ছে কেক, লজেন্স, এগুলো সব আমরা দেবো, আমরা ঠিক করেছি বরিশাল সেবা সমিতির পক্ষ থেকে। এবং আপনাদের সকলের সহযোগিতায় আমরা যে এই যে বড় কাজ, এই কাজটা করতে পেরেছি আপনাদের সকলের সহযোগিতায়। বিশেষ করে আমি অকুল বিশ্বাস মহাশয়কে বলবো, উনি আমি যখন ফোন করেছি উনি এক কথা আমাকে রাজি করে হয়েছেন এবং বলেছেন যে আপনাদের সকলের সহযোগিতায় আমাদের এই সংস্থাটা চলে। আমি বলবো এই সম্বন্ধে অকুল বিশ্বাস মহাশয় কিছু বলার জন্য। নমস্কার, আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে। বরিশাল সেবা সংঘ বা আমাদের বাবুল গুহ যেভাবে উদ্যোগটা নিয়েছে, উনি প্রথমে যখন ফোন করে আমার প্রথম মনে হয়েছিল শহরে থেকে তো এরকম অনেকেই ফোন করে, কিন্তু এখন সবার সাথে পরিচয় হয়ে কথা বলার পরে আমার কিন্তু খুব ভালো লাগছে যে ওনাদের মধ্যে একটা আন্তরিকতা আছে। ঠিক আছে, জিনিসের মূল্যায়ন, টাকার মূল্যায়ন ওইটা নয়, ওনাদের ভিতরে যে আন্তরিকতা আছে, এর জন্য বাবুল গুহ মহাশয়কে বা বরিশাল সেবা সংঘ সমিতির সকলকে অনেক অনেক অভিনন্দন এই মানসিকতার জন্য। এবার আমি পড়াশুনো জানি না, আগে জোন খাটতাম। এইবার আমি 2000 সালে অন্ধ হয়ে যাই গ্লুকোমায়। 2000 সালে অন্ধ হয়ে গেলে তখন মনে হলো, তখন আমি বয়স কত 27-28, এইবার মনে হলো যে নিচে থেকে লাফতে পারে, একটা লোক দেখতে পাচ্ছিল আর হঠাৎ পাচ্ছে না, তা মানে মাথাটা খারাপ হয়ে যাওয়ার মতন। তখন আমি রেডিওয় একটা অনুষ্ঠান হতো, অনেক কথা বলার ছিল, অনুষ্ঠানটা পরিচালনা করতে দেবাশিস বন্দ্যোপাধ্যায়। এবার ওখানে একদিন ফোন করে আমার কথাটা বলি, শুক্রবারে রাত 1টার সময় হতো, যে এরকম সমস্যা, আমার বেশি থেকে লাভটা কি বিভিন্ন একটা দুঃখ প্রকাশ যেটা হয় আর কি মানুষের। তো আমি সেটা করাতে উনি বললো কি যে তুমি ফোনটা ধরে রাখো, আমি একটা গান বাজিয়ে তোমার সাথে কথা বলবো। তারপরে বললো যে ঠিক আছে, তুমি এইসব না করে তুমি এক কাজ করো, ব্যস্ত হয়ে পড়ো, কোনো কাজে ব্যস্ত হয়ে যাও। এবার আমি জোন কাটতাম, কি ব্যস্ত হবো, টাকা পয়সা নেই, পড়াশোনা জানি, কি ব্যস্ত হবো। তখন উনি বললো এক কাজ করো, বাড়ি থেকে গাছ নিয়ে লাগাও রাস্তায়। কি গাছ চাই? আমের চারা, জামের চারা, কাঁঠালের চারা, শিরিষের চারা, যা পাও তাই নিয়ে লাগাও। তা ঠিক আছে, সেটা লাগাতে লাগলাম। তখন লোকে বললো কি এর চোখ দুটো গেছে, এবার মাথাটাও গেছে, এর বাংলায় লোকে ঢিল মারে। ঠিক আছে, আমাকে অনেকবারই এরকম কটা মেসে কেটে গেছে। আমি প্রথম দেখতে পাচ্ছি কিনা, লোকের সাইকেল আর করে ধরে চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি গিয়ে মানে পড়ে গেছি, হয়তো পা কেটে গেছে, দিয়ে ওরা হাসাহাসি করতে করতে দৌড় গেছে। এই যেখানে দাঁড়িয়ে আছি, এখানে রাস্তার যে সমান, এই সমান করে জল এখানে, মানে এখানে বলা জল, পুরো এলাকাটা ডুবে গেল। তখন যেখানে যেখানে বাঁধ ভেঙেছিল, আমি কিছু বন্ধু বান্ধব নিই, তখন আমার সাথে কেউ মিশতো না, কোনো জিনিসপত্র দিয়ে দিতে পারতাম না, লোকে পাগল বলতো। তা যেখানে বাঁধ ভেঙেছিল সেটা কোথায় দেখা গেল, নদীর সাইডে, যে জায়গাটা মানে বাঁধের বাইরের সাইড, মানে যেখানে জোয়ার ভাটা হয়, যেখানটা গাছের দেওয়াল রয়েছে, সেখানটা বাঁধ ভাঙেনি। যেখানে গাছটা নেই, ফাঁকা, সেখানে ঢেউ বা তুফান এসে বাঁধটা ভেঙে দিয়েছে। ওই থেকে শিক্ষা নেওয়া হলো যে বাঁধের বাইরে একটা গাছের দেওয়াল তুলতে হবে, যদি ঘন করে গাছ লাগিয়ে দেওয়া যায়। ওই আয়লার সময় কি হয়েছিল, আমার কিছু সাংবাদিক বন্ধু বান্ধব ওরা
2009-এর ওই সময়টাই বেশ কিছু রিলিফ পাঠিয়েছিল, এই মানে চিড়ে গুড়, কাপড় চোপড়, জামা, দুধ, আমুল দুধ বা সাতুমাতের অনেকটা, প্রায় 2-3 লরি। তখন লোকে বললো, আরে আমরা কিছু করতে পারছি না, ও তো পাগল বলতাম, শুধু গাছ লাগাতো, ও তো এত জিনিস নিয়ে আসলো। তখন 2-4 জন করে একটু আসতে শুরু করলো। ওই 13তে আনন্দবাজারের এক সাংবাদিক উনি বের করলো একটা লেখা আমায় নিয়ে। কি লেখা? তার হেডলাইন ছিল, আমার সাথে ছিল বাঘ বিধবা। এই যে গাছ লাগানোর সাথে যে স্বামীদের যাদের বাঘে নিয়ে গেছে এরকম 72 জন, তখন অত ছিল না, তা ওরা আমার সাথে যুক্ত ছিল গাছ লাগানো, ওই ম্যানগ্রোভ লাগানো। এবার নদীবাদ সুরক্ষিত রাখলে একটা কাজে অনেকগুলো ফলাফল পাওয়া যায়। কি পাওয়া যায়? যখন আমি নদীবাদটা সুরক্ষিত রাখছি তাহলে আমরা সুরক্ষিত থাকছি, আবার ওই সুন্দরবনটা বাড়ছে, জীব বৈচিত্র্য বজায় থাকছে, কার্বন ডাইঅক্সাইড শোষণ হচ্ছে, বিশ্ব উষ্ণায়ন কমছে, তাহলে এক কাজে অনেকগুলো কাজ হয়ে গেল। আর কি হলো, আমাদের যদি সুন্দরবন না থাকে আপনারা কলকাতায় কিন্তু থাকবেন না, এটা হচ্ছে সুন্দরবনের ঢাল। আমি ওদেরকে মা বলি, যারা আমার সাথে আসে তার 85%ই হচ্ছে মহিলা। কেন এদের মা বলি? মানে আমার মনে হয় যে ওরা আমার মা। এবার ধরুন কোনো একটা জায়গা আমরা টার্গেট করলাম যে এই জায়গাটা নদী বাঁধের বাইরে সাইডে গাছ লাগাবো, তখন মায়েদের ডাকা হবে যে এই কাজটা কিন্তু তোমাদের কাজ, নদী বাঁধটা যদি সুরক্ষিত থাকে তোমরাই ভালো থাকবা। তখন ওদেরকে ডেকে ওখানে একটা গ্রুপ বানানো হয়, যাদের কিছু দেওয়া হবে না, বলা হয় যে তোমাদের কিন্তু কিছু দেওয়া হবে না, তোমরা এই কাজটা কি করে যাবে, ওরা তখন রাজি থাকে। যেহেতু ওদের বোঝানো হয়েছে যে এই কাজটা আমাদের, বন রক্ষা করা, বিশ্ব উষ্ণায়ন কমানো, বন্যপ্রাণী রক্ষা করা, কাজগুলো করে। প্রতি বছর আমরা 80 থেকে 90,000, 1 লক্ষ বা 60,000 এরকম গাছ প্রতি বছর আমরা রুই। এবার এই রোয়ার পদ্ধতিটা কি? এবার মায়েরা যখন আসবে ওদেরকে শুনে, এখনকার সময় ফল ভেসে আছে, ওই ফলগুলো কি হয়, নদীর ছোটো ছোটো প্যাকেটে মাটি করে ওই ফলগুলো দিয়ে দেওয়া হয়। চারা বড় হলে নভেম্বর ডিসেম্বর থেকে সারা জুন মাস অবধি আমাদের এই প্ল্যান্টেশন চলে, দেখে চলে। এর জন্য ওরা কোনো পারিশ্রমিক পায় না, বিনা পারিশ্রমিক। এবার ওরা তবে পায় কি? এই আপনাদের মতন লোকে যা দিয়ে যাবে ওরা সেটা থেকে সরাসরি ওরা পেয়ে যাবে, এই হচ্ছে ওদের। এর জন্য ওদের কোনো ডিমান্ড নেই। টেলিগ্রাফের ওটা দেখে বহু লোক আসতে শুরু করবে। তারপরে আবার বেরোলো আনন্দবাজার 2017-তে, আবার টেলিগ্রাফে বেরোলো। তারপরে বঙ্গাবা বলে একটা চ্যানেল আছে, সেখানে বেরোলো। তারপরে স্পটলাইট বলে দক্ষিণ ভারতের একটা কাগজে বেরোলো। তারপরে রিসেন্ট বেরিয়েছে গত 7 তারিখে জুন মাসে 2024-এ বেকার ইন্ডিয়া বলে একটা কাগজ, কেউ দেখে দিন কিনা জানি না। আর আমার জীবন নিয়ে বা আমাদের কাজকর্ম নিয়ে একটা তথ্যচিত্র তৈরি হয়েছে, সেটা এখনো রিলিজ হয়নি, মোটামুটি 90% কাজ হয়ে গেছে। 1.5 বছর 2 বছর লাগছে তো কাজটা করতে। এই হচ্ছে, এইভাবে আমার কাজটা চলে। এখানে যারা আসতে চাইবেন তারা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবেন? আমার সাথে যদি কেউ সরাসরি ফোনে খুঁজে পেলো তা পেলো, না হলে তাহলে আপনি ফোন নাম্বারটা বলে দিন। আমার ফোন নাম্বারটা আমি বলছি, আর আপনারা গুগলে যদি সার্চ করেন আমাকে পেয়ে যাবেন। আচ্ছা, কি বলে সার্চ দিয়ে সার্চ করে দেখতে পারেন। আচ্ছা, আর ফোন নাম্বারটাও বলে দিন তাহলে, একবার পুরোটা বলে দিন। 9775187559। ঠিক আছে। বরিশাল সেবা সংঘ সমিতির যে কর্তা, ওনাকে অনেক অনেক শুভেচ্ছা। তাহলে তোমরা দেখলে তো, মানুষের পুঁথিগত শিক্ষা না থাকলেও মানুষ আসলে কতটা শিক্ষিত হতে পারে, এবং মানুষের মনে সৎ ইচ্ছা থাকলে মানুষ কত দূর, কত বড় লক্ষ্যে পৌঁছাতে পারে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো। আর তোমরাও যদি এখানে পৌঁছাতে চাও তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও, বাকিদের যাওয়ার সুযোগ করে দিও, এবং সেখানে গিয়ে একটা সুন্দর দিনের সাক্ষী হও। আগের ভিডিওতে তো তোমরা দেখলেই অকুল বিশ্বাসের জীবনযুদ্ধের কথা, এবং কিভাবে বরিশাল সেবা সমিতি ওনার এবং ওনার সকল এই মায়েদের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন। এইবার আমাদের অনুষ্ঠানের মূল পর্ব, অর্থাৎ আমরা ওনাদেরকে লিখিতভাবে জানাই, মানে আমাদের ফিডব্যাকটা জানাই যে কেমন লাগলো, এবং আমাদের কন্ট্যাক্ট ডিটেলস শেয়ার করি যাতে ভবিষ্যতে ওনারাও কন্ট্যাক্ট করতে পারেন যখন আমাদের কথা মনে পড়বে। এখানে তোমরা শুনে নাও যে মায়েরা কিভাবে এখানে কাজ করেন, এবং ভিডিও শেষে অবশ্যই দেখবে যে ম্যাজিক দেখে তারা কত আনন্দ পেয়েছে, এবং প্রথমবার ম্যাজিক দেখা তাদের কাছে কতটা স্পেশাল হয়ে উঠেছে। বানটা ভালো থাকে, নদীর বানটা ভালো থাকলে আমাদের হচ্ছে সেই জায়গাটা ভাঙবে না, নদীর বাঁধ। এবার ওই জায়গাটা ধরো গাছ নেই, যে জায়গায় গাছ নেই, ঝড় বাতাস আসবে সেই জায়গা ভেঙে যায় বেশিরভাগ, সেই জায়গাতে জল প্রবেশ করে। আমাদের নদীর জল প্রবেশ করা মানে আমাদের জমি জায়গা সব ক্ষতি করে, আমাদের চাষবাসের অসুবিধা খুব। আর যেসব জায়গায় গাছ ভালো আছে সেটা জল ঢুকতে পারে না। আমরা তাই ঠিক করলাম যে দাদা তো অনেক বছর ধরে কাজ করছে, আমরা এই 4-5 বছর দাদার কাছে দাদা ওই দেখায় যে কি পাও, এই যে যেরকম আসে, কেউ গিফট দেয় কিছু, কেউ পুজো একখান শাড়ি দেয়, কেউ একজন ওই একটু মশলা দেয়, এইরকম করে আমাদের চলে। না, আমাদের কোনো টাকা পয়সা, আমরা বিনা স্বার্থে আমরা এইগুলো কাজ করি। না না, কোনো টাকা পয়সা পাই না, আমরা আমাদের নিজের স্বার্থে। আজকের ওই নদীর বাঁধটা ভেঙে গেলে আমাদের ক্ষতি, আমাদের নদীর জল ঢুকলে আমাদের জমিতে ফসল হবে না। বরিশাল সেবা সমিতির পক্ষ থেকে আজকে আমাদের মঞ্চে উপবিষ্ট যারা আছেন তাদের সঙ্গে একটু প্রথমে পরিচয় করে দিচ্ছি। আমার এই ডানাতে বসে আছেন শ্রী বাবুল গুহ মহাশয়, সম্পাদক, এবং বর্ষিয়ান সাথী দাস মহাশয়,
এবং সবুজ বাহিনীর কর্ণধার আকুল বিশ্বাস মহাশয়। বিশ্বাস। নমস্কার, বরিশাল সেবা সমিতির পক্ষ থেকে সবাইকে আমরা খুব ছোট্ট উপহার নিয়ে আপনাদের কাছে এসেছি। আগামী দিনে চেষ্টা করবো আরো বড় কিছু করবার জন্য আপনাদের জন্য। সেবামূলক প্রতিষ্ঠান, আমরা যে যখন যেটুকু পারি সবাই চেষ্টা করি করার জন্য, তাই সবাইকে কিছু দেওয়ার জন্য এরা ব্যবস্থা করবে, সেটাই দেওয়ার জন্য এখানে আছে। এক কথা বলা যায় পরিবেশ প্রহরীর মতো এগিয়ে চলেছেন। শুধু উনি নয়, ওনার সঙ্গে অনেক মায়েরা এখানকার রয়েছেন এবং পুরুষরাও সবাই সহযোগিতা করছেন। এইভাবে গাছ বাঁচাও প্রাণ বাঁচাও, সেই উদ্দেশ্যই মেইন যেটা আমাদের মনে হচ্ছে। এবং একটি গাছ বাঁচা মানে শুধু কয়েকজনের সুবিধা তা নয়, এই গাছের মাধ্যমে আমরা অক্সিজেন পাই, আর অনেক কিছু উপকৃত হই। সেই সব ব্যাপারে দু চার কথা বলে আপনাদের কাছে শোনাবেন আকুল বিশ্বাস মহাশয়। আমরা আটকে রাখতে পারছি না, সেই সুবিধা যদি রাখতে হয়, এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে এই কাজটা আমাদের দায়িত্ব। এটা আমরা এখানে যারা আছি, যারা এখানে সম্মান জানাচ্ছেন অশোক বিশ্বাস মহাশয়কে বস্ত্র দিয়ে সম্মান জানাচ্ছেন। তাপস গাঙ্গুলি এবং মঞ্জু গাঙ্গুলি কিছু খাদ্য সামগ্রী অর্থাৎ বিস্কুট দিয়ে সম্মান জানাচ্ছেন। কেক দিয়ে সুভাষিস দাম ছোট্ট শিশুকে বস্ত্র দিয়ে সহযোগিতা করছে। এবার মায়েদের আসুন একদম, কজন আছেন এখানে না, এবার ওই দিক দিয়ে আসুন। হ্যাঁ, যারা যারা জানেন আপনারা পরে একটু আপনি বুঝে বুঝে দিন দিয়ে নিজেরা পছন্দ মতো নিয়ে, এবং একটা স্মৃতি হয়ে থাকবে। কিন্তু এখন ইউটিউবের দৌলতে সবাই বরিশালের ছবি সমস্ত কিছু দেখতে পান। এরপর উপস্থিত সকলের মধ্যে থেকে কেউ গান গেয়ে শোনান, কেউ বলেন কবিতা, আর একজন ম্যাজিকও দেখান। ভেতর থেকে এই ড্রয়ারটা বার করে নেব। এই ড্রয়ারটা যদি এখানে এইভাবে রাখি, তাহলে কভারটা কোথায় গেল? সবাই ভাবে হাতের মধ্যে, কিন্তু না, ম্যাজিশিয়ান হলে কি করতে হবে? 1 2 3 উপরে থ্রো করে দিতে হবে, এখান থেকে চলে যাবে। কোথায় গেলে কাঁচি থাকলে সুবিধা, আমি আঙুলটা দিয়ে কাঁচের কাজ করে নিচ্ছি, 1 2 3 বলে কেটে দিচ্ছি। তাহলে এটা যখন কেটে দেওয়া হলো দড়িটা, তাহলে এখানে কটা দড়ি হলো? 2টো দড়ি। এটাকে ম্যাজিক করলে কি হবে? টেনে দিলে কিন্তু আসলে একটাই দড়ি। বড়রাও চেনে না নাকি? দিয়েছো, ভালো করে দিয়েছো। ফুদিলে কি হবে? এই তাসটা সব কটাই এক হয়ে যাবে। আবার ছেড়ে দিলে এটা পড়ে যাচ্ছে। কিন্তু যখন ম্যাজিক শিখবে তখন এটা কি হবে? এরকম ধরবে, ধরে বলবে আস্তে আস্তে ওকে কল করবে, নামো 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 নামো। সঙ্গে সঙ্গে হাতটা আস্তে আস্তে তুমি খোলো। ম্যাজিক করলে কটা হয়েছে না? আচ্ছা, আমরা আজকে লাগলো ভালো ম্যাজিক কেমন লাগলো? ঠিক, ভালো সকাল সন্ধ্যা আছে, 2 দিন 3 দিন চালিয়ে দিতে হবে। বড় হয়ে কি হবি? ডক্টর, ঠিক আছে। পুলিশ? আমরা আরো কিছু তুমি কি হবে বড় হয়ে? আগামী দিনে আসবো। কি হতে চাও বলো? আসছি না? হ্যাঁ, আর্টিস্ট? বাহ, কিসের আর্টিস্ট হবে? ঠিক আছে, মানে আঁকার দিক থেকে? বাহ, তুমি? আসছি আমি। সারাদিনের কাজকর্ম শেষ করে এবার আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। চলো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করো, আর অবশ্যই